আমাদের এখানে সিভিল সোসাইটি এনজিও তারা দাবি করা শুরু করছে যে এনার্জি ট্রানজিশন স্ট্র্যাটেজি পেপার তৈরি করা দরকার বা পথ নকশা তৈরি করা দরকার। এনার্জি ট্রানজিশন বাংলাদেশে খুব দ্রুত হবে, বিশেষ করে ফসিল থেকে গ্রিনে, এটা মনে হচ্ছে না এখন পর্যন্ত অ্যাক্টিভ দেখে। তো এনার্জি ট্রানজিশনের মানে বর্তমান বিশ্ব প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থাটাকে কিভাবে দেখবেন এবং করণীয়টা কি? বিশ্বের কোনো কিছুর সঙ্গে বাংলাদেশের এনার্জি ট্রানজিশনের মিলানোর খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমরা এনার্জি ট্রানজিশনের কার্যক্রমকে বা পলিসিকে এমন সব জায়গায় নিয়ে গেছি আরবি সংকট সমাধানের মতোই। এটা একটা সংকটময় জায়গায় নিয়ে গেছে, কারণ আমরা যা করেছি তাতে এনার্জি ট্রানজিশনের মূল লক্ষ্যই তো হচ্ছে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা, এনার্জি রাইট সংরক্ষণ করা, এনার্জি জাস্টিস এনশিওর করা। এইসব ব্যাপারগুলো তো আপনাকে এইসব ইন্ডিকেটরের সাহায্যে তো আপনি এনার্জি ট্রানজিশনের সফলতা বিফলতা মাপবেন। তো সেই জায়গায় মাপার মতো অবস্থায় আমরা রাখিনি। কেন রাখিনি? এটাকে আলটিমেটলি একটা অসাধু ব্যবসায়িক খাত হিসেবে অসাধু বিনিয়োগকারীদের হাতে তুলে দিছি। সরকারের কোনো রেগুলেটরি নিয়ন্ত্রণ নেই, সরকারের কোনো পলিসি নেই, এই একটা অবস্থায় এসে গেছে। আমি আগেই বলেছি যে আপনার প্রথমত যে বিষয়টি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে প্যারিস চুক্তি যেটাকে গাইড করে এনার্জি ট্রানজিশন 2015 সালের যে প্যারিস চুক্তির আওতায় যেটা হচ্ছে, সেইটাকে যদি আপনি তার কমপ্লায়েন্স এনশিওর করতে চান তাহলে সেখানে এমিশন ফ্রির কথাটা বড় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সেক্টর করাপশন ফ্রি হতে হবে, এইটা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়ালদের মাথায় নেই, তাদের এটা বোঝার কথা না। এটা লেখাপড়াই তো এই জিনিসগুলো আসার কথা না, আসে না, যেটা এরকম বিভ্রান্ত হয়ে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে, এটা নেই। এটা আমাদের পার্সপেক্টিভে এখন করাপশন ফ্রির ব্যাপারটা আসতেছে। আর আমাদের ইকোনমি যে অবস্থা সেটাকে আমরা অন্যদের, জার্মানি এখান থেকে আপনার নেয় 55% রেভিনিউ নিয়ে যায় তারা এখান থেকে, পুরা টেরিফ থেকে। তারা বিদ্যুৎ তারা উৎপাদনে তাদের 4 ইউরো সেন্ট 4.5 ইউরো সেন্ট পর্যন্ত লাগে, যেটা আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যয় থেকেও কম, তার ওই সব পয়সা বেশি। তা আমরা যদি এই আদলে আমাদের ট্রানজিশন গাইড করি তাহলে আমরা দেউলিয়া হইতে তো বাঁধবে না। আমাদেরকে অবশ্যই কৃষি খাতের মতোই, কৃষি খাতের এনার্জি যেমন আমাদের সাবসিডাইজড করতেই হবে। আমরা কি করেছি? খাত ওয়াইজ এনার্জি সাবসিডাইজ করিনি, ঠিক কনজিউমার ওয়াইজও আমরা সাবসিডাইজড। কৃষি তো একটা কনজিউমার ওয়াইজ এখন আমাদের সাবসিডি দিয়ে আমাদের অর্থনীতিকে তাজা রাখতে হচ্ছে, আমাদের অর্থনীতিকে টিকাতে হচ্ছে। তো সেই সব বিষয়টি যদি আমি এনার্জি ট্রানজিশনে আমরা যদি ভুলে যাই, উপেক্ষা করে যদি লাভজনক করতে চাই, বিনিয়োগ বান্ধব করতে চাই, মুনাফা বান্ধব করতে চাই, সরকারের বাজেটের সাপোর্টের অর্থে আহরণের উৎসাহ করতে চাই, তাহলে তো এই সর্বনাশটাই তো এই 15-20 বছরে হয়ে গেছে। এইটা মাথায় রেখে আমার উল্টা ডিরেকশনে আসতে হবে। এনে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে আগে সুস্থ হতে হবে, তারপরে গ্রামার ফলো করতে হবে। সুস্থ মানুষকে যেভাবে আপনি ডায়েটিং করবেন, অসুস্থ মানুষকে তো তা করবেন। এখন জ্বালানি খাত রিয়েলি ডেডবেডে, এখান থেকে রেস্কিউ করতে হবে। এই সমস্ত কেতাবি কথাবার্তা বাদ দিয়ে সরকারকে এটাকে শুশ্রূষা করে দাঁড় করাতে হবে। এবং এর জন্য সরকারের যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছে তারা যোগ্য না। আবার আপনি বলবেন যে আপনি তাহলে কি বিদেশি লোক দিয়ে আনবো? বিদেশি লোক তো আমার সমস্যাই বুঝবে না। তাহলে আমার কাছে যারা সমস্যা ভুগতেছে তারা ঠিক করুক যে তারা কীভাবে করতে চায়। সরকারের বাইরে যারা আছে তারা সরকারের সমস্যা ভালো বোঝে, দেশের সমস্যা ভালো বোঝে, এটা প্রমাণিত। তাদেরকে এগুলোর মধ্যে ইনভলভ করা, যা এটা যেমন গণশুনানি কনসেপ্টটা সেটাতে ইন্ট্রোডিউস করে। তাহলে যে এনার্জি ট্রানজিশনের জন্য যে কৌশলপত্র বা পথ নকশা প্রণয়নের কথা বলা হচ্ছে, আপনার মনে হয় এই ধরনের কোনো পলিসি আবার নতুন করে নেওয়ার কি দরকার আছে? আমার প্রশ্ন হচ্ছে যে আগে আপনি রিভিউ করেন পুরা ট্রানজিশনটা, যে চলমানটা 2-3 দশক ধরে যেটা হয়েছে, সেইটা আপনি রিভিউ করে তার অ্যানোম্যালিগুলো আপনি ডিটেক্ট করে সেগুলোকে রিপেয়ারের জন্য আপনি যা কিছু করার দরকার সেগুলো করেন।
এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করার দরকার। যা করা হয়েছে এই 10 মাসে ওগুলো ধামাচাপার জন্য করা হয়েছে, ওগুলো কার্পেটের তলায় দিয়ে দেওয়া হয়েছে। অডস অ্যান্ড অ্যানোমালিস যেগুলো তৈরি হয়ে আছে, যার দ্বারা আমরা সাফার করছি, সেগুলো অ্যাড্রেস হচ্ছে না। এগুলোকে আপনি বাইপাস করে নতুন করে জরাজীর্ণ বিল্ডিংকে আপনি সুনকাম করে কী করবেন? প্রয়োজন হলে তা ভেঙে ফেলতে হবে। না, তাহলে আপনি মনে করেন যে আসলে আমরা কতটুকু এগুতে পেরেছি এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত সেটাই আগে রিভিউ করা দরকার, তারপরে আমাদের এবং ভাবতে হবে সেই যে রিভিউটা ভবিষ্যতে কারা করবে? সরকারের কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই এগুলো অ্যাড্রেস করার। এতখানি বিকলাঙ্গ হয়ে গেছে, 15-20 বছরে শুধু এইসব ধ্বংস হয়নি, জনবলও ধ্বংস হয়ে গেছে, জাতির ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ধ্বংস হয়ে গেছে। এইসবগুলো অ্যাড্রেস করতে হবে না? সরকার পরিবর্তন হয়ে গেছে আর সব ঠিক হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। বিপিসির এগুলো করার ক্ষমতা নেই, পেট্রো বাংলার এগুলো করার ক্ষমতা নেই। আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো বোঝার মধ্যেই তারা নেই। আর্লি স্টেজে আমার এক ছাত্র বলেছিল 2003 সালে যে আমরা তো বিদ্যুৎ খাত, জ্বালানি খাতেই তো আমরা সেবা করতে শিখেছি, আমরা তো ব্যবসা করতে শিখিনি। এখন আমরা ব্যবসা করতে কী করে করবো সেটাও তো শিখতে হবে। এখন তারা ব্যবসা করতে শিখেছে, সেবা করতে ভুলে গেছে। এদের দিয়ে আপনি প্ল্যান করাইতে পারবেন না। ওরা প্ল্যান করতে গেলে এগুলোই করবে, আবার ব্যবসা বানাবে তারা, মানুষ আবার নির্যাতিত হবে, নিগৃহীত হবে, যা করবে, যা ভাববে হবে তাই করবে। আপনি চিন্তা করতে পারেন যে একটা প্রতিষ্ঠানের কত উদ্বৃত্ত টাকা আছে। তাহলে একদম শেষ প্রশ্নে আসি, তাহলে কি আপনার মনে হয় যে স্বপ্রণোদিত হয়ে সিভিল সোসাইটির এই ট্রানজিশনের ব্যাপারে একটা পরিকল্পনা গভর্নমেন্টের কাছে দেওয়া উচিত? সেটাও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আসতে হবে, এটা বিচ্ছিন্নভাবে নয়। এনজিও কালচার দিয়ে এটা হবে না। এনজিও কালচার তো অর্থনীতিকে ধ্বংস করেছে, এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে। তারা টাকা পয়সা পেয়েছে, তারা তাদের মতো করে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তার জন্য ব্রাক তৈরি হয়েছে, প্রশিক্ষা তৈরি হয়েছে, আশা তৈরি হয়েছে, সব তৈরি হয়েছে। তারা এক একটা পুঁজিপতি তৈরি হয়ে গেছে এবং সেই সমস্ত পুঁজির অভিজ্ঞতা অর্থনীতি এখন নাস্তানাবুদ হয়েছে। এখন রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে চলে গেছে। আপনি তো যার আলটিমেট পরিণতি পলিটিক্স ধ্বংস হয়ে গেছে, পলিটিক্স পলিটিক্যাল হয়ে গেছে। এইসব ব্যাপার স্যাপারের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আমাদের দেখতে হবে না? তো এখন যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে কি যে আমাদের যতটুকু কাঠামোগত অস্তিত্ব আছে তার আওতায়ই করতে হবে, আইনি ফ্রেমওয়ার্কের আওতায় থাকতে হবে। সরকার তৈরি চলে গেছে, এখন আইনি কাঠামোর আওতায় সরকার তৈরি করতে পারেনি, এখন সরকার চালাচ্ছে, কাঠামোর আওতায় আসার চেষ্টা করতেছে। তা এখন জ্বালানি খাতের ব্যাপারগুলোকেও এইরকম বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে ভাবতে হবে। এখন আমরা সেই ট্রেডিশনাল কাঠামো দিয়েই সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছি আর সব গোলমাল করে ফেলছি। ওই রেগুলেটরি কমিশন, ওই জ্বালানি সচিব, ওই মন্ত্রীর জায়গায় জ্বালানি উপদেষ্টা, মনে হচ্ছে একটা ব্যক্তি চলে গেছে, সব ঠিক আছে, সব ভুল, সব বিভ্রান্তিতে ভরা। আপনি সরাসরি, আমি আগেই বলেছি যে মন্ত্রণালয়কে নিষ্ক্রিয় করেন ফার্স্ট, তার কোনো সে নেই। প্রধান উপদেষ্টার কথাই তার কাজে রিফ্লেকশন হচ্ছে, সে ফ্যাসিলিটেট করবে। সে বেছে বেছে এমন লোক নিয়েছে, তাদের হাতে এক একটা কমিটি করে দিচ্ছে, তারা এক এক জিনিস প্রসাব করতেছে যেগুলো দেখা যায় না। এই যে বিশেষজ্ঞ কমিটি নিয়ে আসলো জ্বালানি রূপান্তরে আরবি রিফর্মের স্ট্রাকচারাল প্রস্তাব, আমরা এখানে ট্রানজিশনেই থাকি না, আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি। তাই এইরকম জিনিসপত্র ট্রানজিশনের চুক্তি রিভিউ করা, এটাও তো ট্রানজিশনের পার্ট। কী হচ্ছে, কাকে দিয়ে করাচ্ছে, তাদের সক্ষমতা কী, এগুলো আদৌ আমাদের প্রবলেমগুলো তারা অ্যাড্রেস করতে পারছে কি পারছে না। তারা তো সবাই জ্ঞানে বিজ্ঞানে বিদগ্ধজন, কিন্তু আমার সমস্যা তো তাদের দিয়ে, আমার রোগ তো তাদের দিয়ে ছাড়ছে না। তাহলে আমার হাতে ছেড়ে দেন। আপনি বিদ্যুতের প্রস্তাব বাড়ানোর সময় যখন আমার কাছে নিয়ে আসেন, আমাকে ডাকেন না, তাহলে আপনি কি করার পরামর্শ দেন? আমি বলি যে যা কিছু করা দরকার আপনি রেগুলেটরি কমিশনে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে বলেন যে মানুষের মতামত নিয়ে, স্টেক হোল্ডারদের মতামত নিয়ে তারা কি বলছে সেইটা সাম আপ করে পাঠান, সরকার তার উপর ডিসিশন। ধন্যবাদ ডক্টর শামসুল আলম, আপনার জ্বালানি ট্রানজিশন নিয়ে আপনার মতামত তুলে ধরার জন্য।